Good morning, students. Welcome everyone to my class. গতকাল বা গতদিন আমরা চলতরিতের কিছুটা আলোচনা করে শেষ করেছিলাম। ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব চলতরিতের। আজকে আমরা চলতরিতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো কোষের অভ্যন্তরীণ রোধ, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক। পরিবাহী ছাড়াও আরও কয়েক প্রকার জিনিস দেখতে পাই আমরা, যেমন অর্ধপরিবাহী, কুপরিবাহী যারা পরিবহন করতেই পারে না। এছাড়া তড়িৎ প্রবাহের তাপীয় ফল, যেমন আমরা বাড়িতে ইস্ত্রি ইউজ করি বা হিটার ইউজ করি, এগুলো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের প্রভাবেই সম্ভব। গৃহস্থালিতে তড়িৎ প্রবাহের বিভিন্ন ব্যবহার, এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব এবং সেই সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধানও আমরা করে নেব। প্রথম আমরা শুরু করব যে জিনিসটা দিয়ে, সেটি হলো ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধ। ইএমএফ এর ফুল ফর্ম কি, এটা অনেক সময় পরীক্ষায় আসে শর্ট কোশ্চেন হিসাবে। ইএমএফ এর ফুল ফর্মটা আমরা মনে রেখে দেব। ইএমএফ এর ফুল ফর্ম হলো ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইএমএফ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। যেটাকেই বাংলাতে বলা হয় তড়িৎ চালক বল। যেটাকেই বাংলাতে বলা হয় তড়িৎ চালক বল। মানে যে জিনিসটা যে চালনা করে, যার দরুন বিভব প্রভেদের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা একটা ব্যাটারি নিচ্ছি, ব্যাটারির একটা পজিটিভ এন্ড আছে, একটা নেগেটিভ এন্ড আছে, একটা ধনাত্মক মেরু আছে, একটা ঋণাত্মক মেরু আছে। ব্যাটারি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে পজিটিভ আয়ন যাচ্ছে, বা ঋণাত্মক মেরু থেকে ইলেকট্রনটা পজিটিভ আয়নের দিকে আসছে, পজিটিভ মেরুর দিকে আসছে। তার ফলে তড়িৎ প্রবাহটা কি হচ্ছে? প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে। এই ভেতরে যে বলটা কাজ করছে, যার দরুন এই ঘটনাটা ঘটছে, সেটাকে বলা হয় তড়িৎ চালক বল। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। এবারে কথা হচ্ছে, এই ভেতরে যে ফোর্সটা কাজ করছে, যেটা কিনা এই বাইরে তড়িৎ প্রবাহ হতে সাহায্য করছে বা বাইরের বিভব প্রভেদ তৈরি হতে সাহায্য করছে, সেই ভেতরে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা, সেই ফোর্সটাই কোনো রকম বাধা পায় না, বা কেউ কোনো রকম ওই ফোর্সটা যেতে বাধা দেয় না, বা এই তড়িৎ প্রবাহটা ঘটাতে কি বাধা দেয় না? হ্যাঁ, বাধা দেয়। এবং সেই বাধাটাকেই বলা হয় অভ্যন্তরীণ রোধ। কি বলা হচ্ছে না, তড়িৎ কোষের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন কোষের উপাদানগুলি ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। কোষের মধ্যে এই বাধাকেই অভ্যন্তরীণ রোধ বলা হয়। তাহলে অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়? একটা ব্যাটারি আছে, ব্যাটারির সঙ্গে আমরা বাইরে একটা ছোট বাল্ব লাগিয়ে জ্বালাচ্ছি। তাহলে এই বাল্বের মধ্যে একটা রোধ আছে, তারপরে বাল্বটা চলছে, সেখান থেকে যাচ্ছে, গেলে রোধটা গরম হচ্ছে, বাল্বটা লাইট দিচ্ছে আমাদেরকে, আমরা পাচ্ছি। এটাকে বলা হচ্ছে বাহ্যিক রোধ, বা এটা হচ্ছে বাইরের রোধ। এই বাইরের রোধটা ইউজ করে আমরা তার তাপীয় প্রভাবের সাহায্যে আমরা আলো পাচ্ছি বা তাপ পাচ্ছি বা অন্য কোনোভাবে ব্যবহার করছি, সেটা হচ্ছে বাহ্যিক রোধ। আর অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয় না, কোষের ভেতরের বিভিন্ন উপাদান যেগুলো এই তড়িৎ প্রবাহ হতে বাধা দেয়, তাকে বলা হয় কোষের আভ্যন্তরীণ রোধ। ঠিক আছে? যদি আমরা কোষের আভ্যন্তরীণ রোধকে স্মল আর এবং বাইরের রোধকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, যদি আমরা বলি একটা ব্যাটারি, তার ভেতরের রোধ হচ্ছে, তার তড়িৎচালক বল হচ্ছে ই, তার আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর বাইরে যে রোধটা কানেক্টেড আছে, বা যে বাল্বটা কানেক্টেড আছে, বা যে হিটারটা বা যে পাখাটা কানেক্টেড আছে, তার রোধটা ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে কতটা তড়িৎ প্রবাহ হবে? এখান থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে তা হলো I ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। তাহলে যদি স্মল আরটা অভ্যন্তরীণ রোধ হয়, ক্যাপিটাল আরটা বাহ্যিক রোধ হয় বা বাইরের রোধ হয়, মানে যেটা হচ্ছে আমরা যে পাখা ইউজ করছি, পাখার রোধ, বা হিটারের রোধ, বা টেবিল ফ্যানের রোধ, বা ল্যাম্পের রোধ, সেই রোধটা ক্যাপিটাল আর হয়, তাহলে এই পরিবাহীটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটা হচ্ছে I ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার এই বাইরে যে বিভব প্রভেদটা নষ্ট হচ্ছে, এখানটায় যে বিভব প্রভেদটা খরচা হচ্ছে, বা বাইরে যে বিভব প্রভেদটা পাচ্ছি, সেটা সমান কত? ভি ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর, শুধু আই ইন্টু আর পার্টটা। তাহলে আমি এখান থেকে পাচ্ছি আইটা কি? ই বাই আর প্লাস আর। ঠিক আছে? ই বাই আর প্লাস আর। তাহলে এটাকে যদি আমি ফার্দার লিখি, তাহলে এখান থেকে লিখলে কি পাচ্ছি দেখো, ই ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর
প্লাস আই ইন্টু স্মল আর। আবার আই ইন্টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু হচ্ছে ভি, তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু ভি প্লাস আই ইন্টু স্মল আর, বা ই মাইনাস ভি ইকুয়ালস টু আই ইন্টু স্মল আর। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা একটা ব্যাটারির ভিতরে যে তড়িৎচালক বল রয়েছে, বা একটা ব্যাটারির ভিতরে যে তড়িৎচালক বল যেটা ভিতর থেকে কারেন্টটা বাইরে পাঠাতে সাহায্য করছে, সেই তড়িৎচালক বলের কিছুটা অংশ এই ব্যাটারির রোধের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় কোষের আভ্যন্তরীণ রোধ। তাহলে একটা ব্যাটারির পুরো ক্ষমতাটা আমরা বাইরে পাই না, তার কিছুটা অংশ ব্যাটারির ভেতর নষ্ট হয়, তার যে অংশটা বাইরে পাই সেটা হচ্ছে বিভব প্রভেদ, আর যেটা নষ্ট হয় এই ই মাইনাস ভি পরিমাণ বা আই আর পরিমাণ যেটা নষ্ট হচ্ছে আমরা বাইরে পাচ্ছি না, সেটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে ই মাইনাস আই ভি, ই মাইনাস ভি বা আই আর, এইটাকে বলা হয় নষ্ট ভোল্ট। তাহলে আমরা ধারণা করতে পারলাম একটা, যে একটা ব্যাটারি কিভাবে আমাদের বাইরে ইলেকট্রন পাঠাচ্ছে, না ভেতরে যে যে কাজটা হচ্ছে যার ফলে ইলেকট্রনটা একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। বাইরে যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদের দরুন ইলেকট্রনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং যে ঘটাতে সাহায্য করছে তাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। যদি আমরা তড়িৎচালক বলকে ই দিয়ে প্রকাশ করি, আভ্যন্তরীণ রোধকে স্মল আর দিয়ে প্রকাশ করি এবং বাইরের রোধকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটাকে লিখতে পারি ই ইকুয়ালস টু আই আর প্লাস আই স্মল আর। আই এর জায়গায় লিখতে পারি ভি, বসালে কি পাচ্ছি ই মাইনাস ভি ইকুয়ালস টু আই আর। এটাই হচ্ছে নষ্ট ভোল্ট, মানে যে পরিমাণ বিভব প্রভেদ নষ্ট হয়ে যাচ্ছে যেটাকে আমরা বাইরে ইউজ করতে পারছি না। আচ্ছা, তাহলে এই হলো নষ্ট ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধের ধারণা। এবার এখান থেকে একটা ছোট্ট মতো অঙ্ক করে নেবো, আমাদের অনেক সময় নষ্ট ভোল্টের মান যেটা চাই সেটা আমরা জেনে নেব। আচ্ছা, এবার দেখো ইএমএফ এবং আভ্যন্তরীণ রোধ সংক্রান্ত যে অঙ্কটি আমরা করে নেব সেটি হলো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো কি বলছে, 1.08 ভোল্ট ইএমএফ এর একটি ড্যানিয়েল কোষকে এটা কোষের নাম, মানে ওই যে ব্যাটারি ইউজ করছি আমরা, অনেক ধরনের হয়, সেটা পরে পরে জানতে পারবে। তার এক ধরন হচ্ছে ড্যানিয়েল কোষকে কোনো বর্তনীতে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চলে। 0.5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চললে বহির্বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ হয় 0.7 ভোল্ট। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে, তাহলে কোষের ইএমএফটা দেওয়া রয়েছে কত, 1.08 ভোল্ট, আর কি দেওয়া রয়েছে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চলছে, প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে 0.7 ভোল্ট, জানতে চেয়েছে কোষের অভ্যন্তরীণ রোধ কত। তাহলে প্রথম আমাদের কাজটা কি, প্রথম আমাদের কাজ হচ্ছে যে যে ডাটাগুলো গিভেন আছে সেই ডাটাগুলোকে আমরা আগে নোট ডাউন করব। কি কি ডাটা গিভেন আছে, তাহলে তড়িৎচালক বল, ই ইকুয়ালস টু 1.08 ভোল্ট, প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু আই ইকুয়ালস টু 0.5 অ্যাম্পিয়ার, আর কি দেওয়া রয়েছে বিভব প্রভেদ ভি ইকুয়ালস টু 0.7 ভোল্ট। তাহলে তড়িৎচালক বল ই 1.08 ভোল্ট, প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার, বিভব প্রভেদ 0.7 ভোল্ট। এই ডাটা কটা আমার গিভেন আছে, বের করতে কি বলেছে, কোষের অভ্যন্তরীণ রোধ কত। আমি ধরে নিচ্ছি, ধরি কোষের অভ্যন্তরীণ রোধ আর, ধরি কোষের অভ্যন্তরীণ রোধ সমান আর। তাহলে আমরা কোষের অভ্যন্তরীণ রোধকে আর ধরে নিলাম। তাহলে এবার আমাদের কি ফর্মুলা জানা আছে, আমাদের ফর্মুলা জানা আছে ভি ই ইকুয়ালস টু ভি প্লাস আই আর। আমি অঙ্কের প্রথম পার্টটা একটু মুছছি, এই ডাটাগুলো আমি অঙ্ক থেকে পেয়ে গেছি। এবার এখান থেকে অঙ্কটা করব আমরা। আমাদের জানা আছে কি, আমরা জানি ই মাইনাস ভি ইকুয়ালস টু আই ইন্টু স্মল আর। যদি স্মল আরটা অভ্যন্তরীণ রোধ হয়, তাহলে ই এর ভ্যালু এখানে বসিয়ে দাও,
1.08, ভি এর ভ্যালু এখানে বসিয়ে দাও 0.7, আই এর ভ্যালু আমরা জানি 0.5 অ্যাম্পিয়ার, সব কটা এসআইতেই আছে, কোনো অসুবিধা নেই যে আমাদের ভ্যালুটা চেঞ্জ করতে হবে, ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আর এর মানটা পেয়ে যাবো। এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মানটা কী পাবো, 1.08 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 0.5। ক্যালকুলেশন করলে মানটা কত পাওয়া যাবে, 0.76 ওহম, 0.76 ওহম। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে অভ্যন্তরীণ রোধ স্মল আর ইকুয়ালস টু 0.76 ওহম। তাহলে ইএমএফ এবং অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত বা ই মাইনাস ভি ইকুয়ালস টু আইআর, ই মাইনাস ভি ইকুয়ালস টু আইআর, এই ফর্মুলা সংক্রান্ত এই অঙ্কটা আসতে পারে। এই অঙ্কটা আমাদেরকে মনে রাখতে হবে, সুতরাং মনে রাখতে হবে, অঙ্কগুলো এইভাবে করতে হবে। যে ভ্যালুগুলো গিভেন থাকবে সেগুলোকে নোট ডাউন করবো, যেটা থাকবে না সেটা ধরে নেবো, নিয়ে বাকি অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, এবার আমরা চলে যাবো পরবর্তী ডিসকাশনে, পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিক হলো রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক কাকে বলে? দেখো, রোধ কাকে বলে না, যে বাধা দিচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহিত হতে, তাকে বলা হচ্ছে রোধ। আর রোধাঙ্ক মানে হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ রোধ আছে তাকে বলা হচ্ছে রোধাঙ্ক। কীরকম সংজ্ঞা দেওয়া হচ্ছে, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। তার মানে ধরো একটা তার কনসিডার করলাম, এটা তার যার কিনা দৈর্ঘ্য আছে 1 সেন্টিমিটার, মনে করো 1 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রতি সেকেন্ডে এর মধ্যে দিয়ে যে পরিমাণ আধান পরিবাহিত হবে তাকে বলা হচ্ছে, যে পরিমাণ এর মধ্যে এর প্রতি এখানে যে রোধটা পাবো আমরা সেটাকে বলা হবে রোধাঙ্ক। তাহলে কি বলা হচ্ছে, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্র বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। রোধাঙ্ককে রো ইকুয়ালস টু আর এ বাই এল, বা আমাকে মনে রাখতে হবে সূত্রটা আর ইকুয়ালস টু রো এল বাই এ, আর ইকুয়ালস টু রো এল বাই এ, বা এখান থেকে আমরা পাই রো ইকুয়ালস টু আর এ বাই এল। তাহলে রোধাঙ্কের ফর্মুলা কি পাচ্ছি, রো ইকুয়ালস টু আর ইকুয়ালস টু রো এল বাই এ, রো এল বাই এ বা রো ইকুয়ালস টু আর এ বাই এল। এখান থেকে আমাদের কিন্তু এই রো এর মানটাকে বের করে নিতে হবে বাকি ভ্যালুগুলোকে পুট করে। এইটা থেকেও কিন্তু অঙ্ক আসতে পারে। তাহলে আমাদের রোধাঙ্ক সংজ্ঞাটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই সূত্রটা, এই সূত্র থেকে আমাদের অঙ্ক করতে হবে। এই সূত্র থেকে অনেক সময় গাণিতিক সমাধান করতে আসে বা গাণিতিক সমস্যা আসে। ঠিক আছে, এবার বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। ঠিক যেমন রোধের বিপরীতটা ছিল অনন্যক, ছিল পরিবাহিতা, তেমনি রোধাঙ্কের অপোজিটটা বা রোধাঙ্কের উল্টোটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। কি বলছে, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। এবং এটাকে ঠিক রোধাঙ্ককে রোধাঙ্ক যদি রো হয়, রোটা হচ্ছে রোধাঙ্ক, তাহলে এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয় এবং সিগমা ইকুয়ালস টু 1 বাই রো, সিগমা ইকুয়ালস টু 1 বাই রো। তাহলে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে বলা হয় রোধাঙ্ক। ওই একই জিনিসের মধ্যবর্তী অংশের পরিবাহিতাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। এদের মধ্যে সম্পর্ক কীরকম না, একে অপরের অনন্যক। আরেকটা কি মনে রাখতে হবে, আর ইকুয়ালস টু রো এল বাই এ, এখান থেকে আমাদের অঙ্ক করতে হতে পারে। আর এই রো সিগমা ইকুয়ালস টু 1 বাই রো বা রো ইকুয়ালস টু 1 বাই সিগমা, এটাও আমরা মনে রেখে দেবো। বাস, তাহলে রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক বোঝা গেল। এবার আমরা চলে যাবো নেক্সট টপিকে। নেক্সট টপিক কি বলছে, দেখো আমরা এই যে আমাদের বাড়িতে যে ওয়ারিং করছি বা যে তারগুলো ইউজ করছি সেগুলো হয় তামার তৈরি হয়, বা আমাদের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যে তার দিয়ে ইলেকট্রিকটা পরিবাহিত হয়ে আসছে সেটা অ্যালুমিনিয়ামে তৈরি হয়। তাহলে তো সব কিছু দিয়ে ইলেকট্রিক পরিবাহিত হতে পারে না। মনে করলে তো আমরা প্লাস্টিকের তার বানাতে পারতাম, মনে করলে কাঠের তার বানাতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। তাহলে কাঠের মধ্য দিয়ে
ইলেকট্রিক যেতে হয়তো পারে না, কিছু একটা পার্থক্য নিশ্চয়ই রয়েছে, যার জন্য আমরা অ্যালুমিনিয়ামকে ইউজ করছি, যার জন্য আমরা তামাকে ইউজ করছি, যার জন্য আমরা লোহাকে ইউজ করছি, কিন্তু আমরা অন্য প্লাস্টিক বা অন্য কিছুকে ইউজ করছি না। তাহলে যে ধরনের পদার্থগুলোর মধ্য দিয়ে সহজে ইলেকট্রন যাতায়াত করতে পারে, বা যারা সহজে ইলেকট্রন পরিবহন করতে পারে, বা যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে বলা হয় পরিবাহী। তাহলে যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী। মানে যারা সাধারণ উষ্ণতায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয়, অসংখ্য ইলেকট্রন পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। তাহলে এইরকম ধর্মের যে পদার্থগুলো পায় তাদেরকে বলা হচ্ছে পরিবাহী। কিন্তু আরেকটা ধর্মের পদার্থ পাওয়া যায় যারা কিনা সাধারণ উষ্ণতায় খুব বেশি সংখ্যক ইলেকট্রন পরিবহন করতে পারে না, বা খুব বেশি সংখ্যক পরিবাহী, খুব বেশি সংখ্যক আধান পরিবহন করতে পারে না। যে যে পদার্থটা খুব বেশি সংখ্যক আধান পরিবহন করতে পারে না তাকে বলা হয় অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী কাকে বলা হচ্ছে? এটা ইংলিশ নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। তাহলে পরিবাহী যেমন হচ্ছে ইংলিশ নাম কন্ডাক্টর, যে খুব ভালো পরিবহন করতে পারে। অর্ধপরিবাহী যে পরিবাহীর তুলনায় কম পরিবহন করতে পারে, তাহলে কি হবে নাম? এটার নাম হচ্ছে সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আর আরেকটা আছে যারা কোন রকম ভাবে পরিবহন করতে পারে না, যার মধ্য দিয়ে ইলেকট্রন যাতায়াত করতেই পারে না, যার মধ্যে তড়িৎ পরিবহন হয়ই না, এটাকে বলা হয় কুপরিবাহী। বা এর ইংলিশ নাম হচ্ছে ইনসুলেটর। ইংলিশ নাম হচ্ছে ইনসুলেটর। তাহলে পরিবাহী বা কন্ডাক্টর, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এবং কুপরিবাহী বা ইনসুলেটর। এই তিন ধরনের পদার্থ সম্বন্ধে আমরা জানলাম। যারা পরিবহন করতে পারে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী, যারা খুব ভালো পরিবহন করতে পারে না কিন্তু মোটামুটি পরিবহন করতে পারে তাকে বলা অর্ধপরিবাহী। আচ্ছা, পরিবাহীর উদাহরণ কি? পরিবাহীর উদাহরণ হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম, রূপা। রূপো কিন্তু খুব ভালো ইলেকট্রিক পরিবাহী, ঠিক আছে? রূপো। অর্ধপরিবাহীর উদাহরণ কি? জার্মেনিয়াম, সিলিকন। জার্মেনিয়াম, সিলিকন। আর কুপরিবাহীর উদাহরণ কি? প্লাস্টিক, যারা তড়িৎ পরিবহন করতেই পারে না। প্লাস্টিক, কাগজ, কাঁচ প্রভৃতি। তাহলে তড়িৎ পরিবাহীদের ভিত্তিতে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে কুপরিবাহী। তাহলে পরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী বা অন্তরক সম্বন্ধে আলোচনা করলাম। এদের ইংলিশ নাম হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। এছাড়াও আরেক ধরনের জিনিস আমরা পাই যেটাকে বলা হয় অতিপরিবাহী। এছাড়াও আরেক ধরনের পদার্থ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় অতিপরিবাহী। অতিপরিবাহী কিরকম না, এরা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতার উপরে গেলে, অতিপরিবাহী যে পদার্থগুলো হয় তারা একটা নির্দিষ্ট উষ্ণতার উপরে গেলে অতিরিক্ত মানে প্রচুর ইলেকট্রন একসঙ্গে প্রবাহ করতে পারে। অতিপরিবাহী হলে এমন এক ধরনের পরিবাহী যারা একটি নির্দিষ্ট উষ্ণতার উপরে প্রচুর ইলেকট্রন পরিবহন করতে পারে। এই ধরনের পরিবাহীকে বলা হয় অতিপরিবাহী। এবং যে উষ্ণতার উপরে গেলে এই ধরনের পরিবাহী প্রচুর সংখ্যক ইলেকট্রন পরিবহন করতে পারে সেই উষ্ণতাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। সেই উষ্ণতাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। সংকট উষ্ণতা ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলা হয় না, এক ধরনের ধাতু যৌগিক পদার্থ আছে যাদের তাপমাত্রা একটি নির্দিষ্ট তাপমাত্রা অপেক্ষা কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যায়। এই পদার্থকে অতি পরিবাহী বা একে বলা হয় সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর বলা হয় এই ধরনের পদার্থ, অতি পরিবাহী বলা হয় বা সুপার কন্ডাক্টর বলা হয়। এবং যে উষ্ণতার পরে এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় সংকট উষ্ণতা। উদাহরণ কি দেওয়া রয়েছে দেখো, এখানে উদাহরণ বলছে পারদ 4.2 কে তাপমাত্রায়, সীসা 7 কে তাপমাত্রায় বা নিওবিয়াম নাইট্রাইড 16 কে তাপমাত্রায় অতি পরিবাহী হয়ে যায়। তাহলে পারদ 4.2 কে তাপমাত্রা, পারদ কি হচ্ছে 4.2 কে তাপমাত্রার নিচে যখনই নামে তখনই অতি পরিবাহী হয়ে যায়, মানে রোধাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, অতি পরিবাহীর রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফটা কিরকম হয়? যদি আমরা রোধাঙ্ক বনাম উষ্ণতার গ্রাফটা অঙ্কন করি তাহলে রোধাঙ্ক রো আর উষ্ণতার গ্রাফটা হবে কিরকম
এরা উঠলো, হঠাৎ করে কমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না রোধাঙ্ক হঠাৎ করে একদম কমে যাচ্ছে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতার পরে গিয়ে হঠাৎ করে কমে যাচ্ছে, নির্দিষ্ট উষ্ণতার নিচে নামলে কমে যাচ্ছে। এটাই হচ্ছে অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফ। আবার যদি আমরা দেখি অর্ধ পরিবাহীর রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফটা কেমন হবে? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফটা হবে আমাদের কিন্তু পরীক্ষা শর্ট কোশ্চেন বা এমসিকিউ আসতে পারে যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফটি কিরূপ হবে, অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফটি কিরূপ হবে। তাই মনে রাখতে হবে আমাদের, এটা ড্র করে প্র্যাকটিস করে রাখতে হবে যে অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফটা হবে এইটা, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার গ্রাফটা হবে এইটা। ঠিক আছে, এবার এখান থেকেও আমরা একটা অঙ্ক করে নেব। আচ্ছা, রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক সংক্রান্ত যে অঙ্কটা আমরা করে নেব সে অঙ্কটি দেখো। এখানে কি বলা আছে, একটি পদার্থের রোধাঙ্ক 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। ওই পদার্থের 0.3 সেন্টিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যের তার নিলে রোধ 1 ওহম হবে। তাহলে এখানটায় আমার কয়েকটা ডাটা দেওয়া আছে। ফার্স্ট আই শুড কপি দ্য গিভেন ডাটা। কি কি ডাটা দেওয়া আছে? প্রথম বলছে রোধাঙ্ক 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। তাহলে রোধাঙ্ক নাইন ইন্টু 10⁻⁶ ওহম সেন্টিমিটার। আর কি গিভেন আছে? তারের ব্যাস হচ্ছে 0.3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 0.3/2 ইকুয়ালস টু 0.15 সেন্টিমিটার। এবং রোধ বলা আছে, রোধ আর ইকুয়ালস টু 1 ওহম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে আর বলা আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা নেই। আমি জানি যে ফর্মুলাটা এখানে ইউজ করবো, সেই ফর্মুলাটা কি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। আমি রো জানি, আমি আর জানি, এলটা বের করতে হবে, তাহলে এটা আমাকে আগে থেকে বের করে নিতে হবে। যেহেতু ব্যাসার্ধটা পেয়ে গেছি তাহলে সেখান থেকে এ বের করে নেবো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু পাই ইন্টু 0.15 এর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এটা ক্যালকুলেশন করলে পাবো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিছু একটা ভ্যালু পাবো, সেটা এখন বসাচ্ছি না, একেবারে আমরা এতে বসিয়ে দেবো। তাহলে আমি এখানটা রো পেয়ে গেছি, আর পেয়ে গেছি, ক্যাপিটাল ব্যাসার্ধ পেয়ে গেছি স্মল আর, রোধ ক্যাপিটাল আর পেয়ে গেছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এখানটা পেয়ে গেলাম। এবার এটাকে পুরো বসিয়ে দেবো, দিয়ে আমরা এল বের করে নেবো। ধরে নিচ্ছি তারটির দৈর্ঘ্য এল, ধরি তারটির দৈর্ঘ্য সমান এল। ধরছি যে তারটির দৈর্ঘ্য হলো এল। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু বসিয়ে দিই ফর্মুলাতে। কি ফর্মুলা আছে আমাদের কাছে? আর ইকুয়ালস টু রো এল বাই এ। আমার দরকার এল, তাহলে এল ইকুয়ালস টু আর ইন্টু এ বাই রো। আর এর মান কত? 1 ওহম। 1 ওহম বসিয়ে দিলাম, 1 ইন্টু এর মান কত? পাই ইন্টু 0.15 এর স্কোয়ার ডিভাইডেড বাই রো। রো এর মান কত দেওয়া ছিল এখানটায়? 9 × 10⁻⁶। 9 × 10⁻⁶। এই পুরো ভ্যালুটা বসালে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? 7850 সেন্টিমিটার। 7850 সেন্টিমিটার বা 7.85 মিটার। তাহলে কি পরিমাণ তারের রোধ এটা হবে না? 7.85 মিটার দৈর্ঘ্যের তারের রোধ হবে 1 ওহম, যদি রোধাঙ্ক হয় 9 × 10⁻⁶। তাহলে আর ইকুয়ালস টু রো এল বাই এ থেকে আমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এই ধরনের অঙ্ক আমরা প্র্যাকটিস করবো, করলে আমরা পরীক্ষার সমাধান করতে পারবো অঙ্কটা। এবারে চলে যাব রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়।
রোধের দু ধরনের সমবায় হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে আর সমান্তরাল সমবায় কাকে বলে? যদি এমনটা হয় যে দুটি রোধ পরপর কানেক্ট আছে, মানে একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে অপর একটা রোধের প্রথম প্রান্ত যুক্ত করা আছে, এবং এই রোধের মধ্যে যদি আই কারেন্ট যায়, তাহলে এই রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে, সেই কারেন্টটা ভাগ হয়ে অন্য কোনো রোধের মধ্যে দিয়ে যাচ্ছে না, তখন বলা হবে এই রোধ দুটি একে অপরের সঙ্গে শ্রেণী সমবায়ে আছে। যদি এর রোধটা R1 হয়, এর রোধটা R2 হয়, তাহলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হবে R1 প্লাস R2। তাহলে দুটি রোধ একে অপরের সঙ্গে পরস্পর যুক্ত আছে, একটার এন্ডিং এর সঙ্গে আরেকটা স্টার্টিং যুক্ত আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রোধ বা তুল্য রোধ হবে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2। এবার সমান্তরাল সমবায় কাকে বলে? যদি রোধগুলো এইভাবে কানেক্টেড থাকে, কিরকম না একটা রোধ আরেকটার সঙ্গে সমান্তরালে আছে, অর্থাৎ একটা বর্তনীর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেই কারেন্টটা আইটাকে দুভাগ হয়ে গিয়ে সেটা দুটো রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে আবার রোধ দুটো ক্রস করার পরে তারা আবার একসঙ্গে রোধ কারেন্টটা দুটো যোগ হয়ে যাচ্ছে। তার মানে আমি যে কারেন্টটা পাঠাচ্ছি সেটা দুটো রোধের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, বা বলতে পারি দুটো রোধের দুই প্রান্তই একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের সমবায়কে বলা হবে সমান্তরাল সমবায়। এখানে যদি একটা রোধের মান R1 আর একটা রোধের মান R2 হয়, যদি তুল্য রোধটা R ইকুইভ্যালেন্ট হয়, তাহলে কি হবে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। তাহলে আমাকে মনে রাখতে হবে দুটো সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে কি থাকে? একটা রোধ আরেকটার সঙ্গে পরপর যুক্ত থাকে, একটার এন্ড পয়েন্টের সঙ্গে আরেকটা স্টার্টিং পয়েন্ট যুক্ত থাকে, এবং দুটির মধ্য দিয়ে একই কারেন্ট যায়। যদি দুটো রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যায় তবে বলা হবে যে রোধ দুটো শ্রেণী সমবায় আছে। আর সমান্তরাল সমবায় কাকে বলে? না যদি ওই বর্তনীর মধ্যে যে কারেন্টটা ঢুকলো সেটা ওই রোধ দুটি রোধ বা তিনটি রোধের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এবং ওই রোধগুলো শেষে আবার গিয়ে যোগ হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হয় সমান্তরাল সমবায়। মানে একটা রোধ আরেকটা রোধের সঙ্গে সমান্তরালে আছে, বা তাদের দুটো এন্ড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে, এরকম হলে তাকে বলা হয় সমান্তরাল সমবায়। যদি একটা রোধ R1 একটা রোধ R2 হয়, তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2। যদি আরও থাকে তাহলে কি হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ডট 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 ডট। আর যদি একটা রোধ R1 যদি একটা R2 যদি আরও R3 R4 থাকে, তাহলে কি হবে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 ডট। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, এই দুটো আমাদের মনে রাখতে হবে। এটা থেকেও আমাদের অঙ্ক আসে। তাহলে এইটা থেকে আমরা একটা সহজ এটা থেকে আমরা এই দুটো জিনিস থেকে একটা সহজ ছোটো অঙ্ক আমরা করে নেব। শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় সংক্রান্ত যে অঙ্কটা আমরা করে নেব সেটা দেখো এখানে কি বলছে। 9 ওহম রোধের একটি তারকে সমান 3টি ভাগে ভাগ করা হলো। তাহলে ওই রোধটার টোটাল রোধ হচ্ছে 9 ওহম, সমান 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটেকে একবার শ্রেণী সমবায়ে আর একবার হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে কি হচ্ছে, দুই ক্ষেত্রে তুল্য রোধ কত জানতে চেয়েছে। তাহলে একটা 9 ওহম রোধ, মনে করো এটা একটা 9 ওহম রোধ, ঠিক আছে। এটাকে আমরা সমান 3টি ভাগে ভাগ করলাম, 1 2। তাহলে এবারটা কত হবে 3 ওহম, এখানটা হবে 3 ওহম, এখানটা হবে 3 ওহম। তাহলে সমান 3টে ভাগে ভাগ করার পরে যে 3টে রোধ আমরা পেলাম সেটা কি কি পাচ্ছি, 3 ওহম 3 ওহম 3 ওহম। এবার এই 3টে রোধকে একবার শ্রেণী সমবায়ে আর একবার সমান্তরাল সমবায়ে যোগ করা হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রে আমরা তুল্য রোধের পরিমাণ কি পাচ্ছি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে যদি 3 ওহম 3 ওহম 3 ওহম তিনটাকে আমরা পরপর শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে কীরকম হবে, এই একটা 3 ওহম, তারপরে আবার একটা 3 ওহম, তারপরে আবার একটা 3 ওহম যুক্ত করলাম শ্রেণী সমবায়ে। তাহলে কী হলো, এটা পরপরই গেছে একে অপরের সঙ্গে। এখান থেকে যদি আই কারেন্ট যায় তাহলে প্রত্যেকের মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে। এটার 3 ওহম, এটার 3 ওহম, এটার 3 ওহম। তাহলে এখানে তুল্য রোধ বা আর ইকুইভ্যালেন্ট কত হবে,
3 প্লাস 3 প্লাস 3 সমান 9 ওহম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল রোধটা পাই সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের থেকে কিন্তু তার মানটা বেশি হয়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল রোধটা পাওয়া যায় তার মান প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের থেকে বেশি হয়। এবার আমরা দেখব সমান্তরাল সমবায়। যদি আমরা এই তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি, কিরকম? যদি আমরা রোধকে এইভাবে যুক্ত করি, যদি আমরা তিনটে রোধকে এইভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে কি হবে? এটা 3 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম। তাহলে এই ক্ষেত্রে 1/R ইকুইভ্যালেন্ট সমান কত হবে? 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 সমান 3/3 সমান 1/1, বা আমরা লিখতে পারি R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 ওহম। তাহলে দেখো, যখন তিনটে 3 ওহম রোধকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছিলাম তখন যে তুল্য রোধটা আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের থেকে বেশি। আবার যখন তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম তখন যে তুল্য রোধের মানটা পাচ্ছি আমরা সেটা কিন্তু প্রত্যেকটা রোধের থেকে তার মানটা কম। তাহলে আর 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 ওহম যখন সমান্তরাল সমবায়, আর R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 9 ওহম যখন শ্রেণী সমবায়। তাহলে এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের মধ্যে অঙ্ক করলাম, নষ্ট ভোল্ট করলাম আমরা, এবং আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। এর পরের দিনে আমরা এই পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।